আমরা জানলাম যে মাদ অর্থ হলো লম্বা করা। মাদ মাছ বলতে লম্বা হবে, করা। এটা কিন্তু মদ না। আমরা যেমন আমি একটা ভিডিও আমাকে একজন দেখালো গত কিছুদিন আগে, গত শুক্রবার না শনিবারে। তা আমাকে একজন ওখানে লেখা আছে হলো মদের প্র্যাকটিস। ও, আহ, উনি জেনারেল শিক্ষিত, কিন্তু উনি বুঝতে পেরেছেন যে মাদ আর মদের মধ্যে কি আছে, পার্থক্য আছে। তা যেটা মদ, এটা তো বাংলা শব্দ। আসলে মদের আরবি হলো খমর। খমরুন মানে হচ্ছে কি, মদ। আর মাদ এটা আরবি শব্দ, এটার বাংলা হচ্ছে লম্বা করা। মাদের অর্থ কি, দীর্ঘ করা, প্রলম্বিত করা। যেমন আমি উদাহরণ দিতে গিয়ে প্রায় বলি যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেউ যদি এভাবে পরিবেশন করে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, তাকে কি আর স্টেজে রাখবে সাধারণ জনগণ? তাকে কিন্তু না। স্টেজে রাখবে না, ঠিক না? কারণ ওইখানে কিন্তু যেটাকে আমরা মাদ বলি, সেটাকে ওখানে বলা হয় স্কেল সম্ভবত। স্কেল হাই হয়, ঠিক না? হাই স্কেল লো হয়, স্কেল লম্বা হয়। তো এই যে যে বিষয়গুলো আছে, এটাই মূলত মাদ। যেমন দেখেন, আপনি আপনার মাকে যখন ডাকেন, আপনার মাকে ডাকার ধরনও কিন্তু অনেক সময় ভিন্ন হয়। আপনি আপনার মাকে কখনো বলেন মা ভাত খাবো, মা ভাত খাবো, মা এটা দাও ওটা দাও। কিন্তু যখন আপনার কোনো সুসংবাদ আপনার মাকে দিতে চান, তখন মাকে কিন্তু এভাবে বলেন না, মা আমি পাস করেছি, এভাবে না। তখন আপনি কিন্তু ঠিক এভাবে বলেন, মা, মানে দরজায় ঢোকার আগেই দূর থেকে মাকে ডাকেন চিৎকার করে। তার মানে কি, এটার মধ্যে আলাদা ফিলিংস আপনার মধ্যে কাজ করছে, ভালো খবরের জন্য, ঠিক না? তো এই যে যে লম্বা করা, দীর্ঘ করা, বা যে কোনো কথাকে প্রলম্বিত করা, এটাই কিন্তু মাদ। তো এই মাদ দুই প্রকার। আমরা আগেও বলেছি মাদ হলো দুই প্রকার। একটা হলো বেসিক মাদ বা মাদ্দে আসলি বা মৌলিক মাদ। আরেকটা হলো মাদ্দে ফারাই বা শাখা মাদ। মাদ্দে আসলি যেটা, আসলি শব্দের অর্থ কি, আসল। আসলি মানে কি, আসল। আমরা যেটা বাংলায় আসল বলি, এটাই আরবি শব্দ আসলি, আসল, আসল, আসল। তো এই যে আসলি, এটা হলো মৌলিক মাদ বা বেসিক মাদ। একটা জিনিস মনে রাখবেন, যে মৌলিক মাদ ছাড়া সেকেন্ডারি মাদ এর কোনো অস্তিত্ব নাই। মৌলিক মাদ মৌলিক মাদের সাথেই রিলেটেড সেকেন্ডারি মাদ। এর উদাহরণ হিসেবে যেমন আমরা বলি, কেউ যদি বলে যে টেন্স হলো 12 প্রকার, তার মধ্যে যদি পাস্ট উল্লেখ না করে, প্রেজেন্ট উল্লেখ না করে, ফিউচার উল্লেখ না করে, তাহলে টেন্সের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? হুম আপনাকে প্রথমে জিজ্ঞেস করলে আপনি বলবেন টেন্স 3 প্রকার, ঠিক না? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স। এরপরে এর ভাগ আছে। তা এই মাদের বিষয়টা কিন্তু এমনই। অর্থাৎ মাদ্দে আসলির পর আপনার কি হবে, আপনার সেকেন্ডারি মাদ হবে। মাদ্দে আসলি নাই অথচ সেকেন্ডারি মাদ হবে, এটা অসম্ভব। মাদ্দে আসলি নাই অথচ আপনি কি বলছেন, এটা সেকেন্ডারি মাদ, এটা অসম্ভব, হতেই পারে না। তো এই জন্য মাদ্দে আসলিটা ভালো করে আপনাদেরকে আয়ত্ত করতে হবে। তো আমরা জানি যে মাদের অক্ষর হলো 3টি। একটা হচ্ছে আলিফ, একটা হলো কি, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া, এই 3টি হলো মাদের অক্ষর। এখন আলিফ হলেই কি মাদ হয়? আর আলিফ এবং হামজার মধ্যে পার্থক্য তো আপনারা জানেন। আলিফ হলেই কিন্তু মাদ হয় না। আলিফের পূর্বের অক্ষরে কি থাকতে হয়, জবর থাকতে হয়। অথবা আপনি এভাবেও বলতে পারেন যে জবরের বামে খালি আলিফ, জবরের বামে খালি আলিফ। অর্থাৎ আপনার যেটা সুবিধা আপনি সেটাই বলবেন, কোনো সমস্যা নাই। যেমন এখানে দেখেন, মিম আলিফ জবর কি হলো, মা। মিম আলিফ জবর মা। আমরা গত ক্লাসে সম্ভবত বলেছিলাম
যে লাহানে জালি, এটা কিন্তু মাদের সাথে রিলেটেড। অর্থাৎ মাদ যদি ভুল হয়, যেখানে মাদ আছে সেখানে আপনি মাদ করলেন না, যেখানে মাদ নাই সেখানে মাদ করলেন, এক্ষেত্রে আপনার কি হবে? পড়াটা ভুল হবে, অর্থ ভুল হয়ে যাবে। আর অর্থ যদি ভুল হয়, অনেক সময় এমনও হতে পারে যে মাদ করার কারণে শিরক হয়ে যেতে পারে, কুফরি হয়ে যেতে পারে। আবার মাদ না করার কারণেও হয়ে যেতে পারে। যেমন আমরা যদি বলি সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন যে তুমি কাফেরদেরকে বলো যে লা আ'বুদু, লা আ'বুদু এর অর্থ হলো আমি ইবাদত করি না। এখন লা মানেই হলো কিন্তু না। আর যদি এটাকে লা মাদ না করেন, তাহলে হবে লা মানে হলো অবশ্যই ইবাদত করি। তাহলে কি হলো? অর্থ ভিন্ন হয়ে গিয়ে কাফেরদের সাথে আপনি একমত পোষণ করলেন যে তোমরা যার ইবাদত করো আমিও অবশ্যই তার ইবাদত করি। তো এই জন্য মাদ এত গুরুত্বপূর্ণ। মাদের ভুল হলে নামাজ ফাসেদ হয়ে যেতে পারে। নামাজ মাদের ভুল হলে আপনি কুফরি করে ফেলতে পারেন, শিরক করে ফেলতে পারেন। এটা আপনারা খুবই সাবধান। তাহলে আলিফ মাদ হচ্ছে আলিফের পূর্বে যদি জবর থাকে তাহলে মাদ হবে আলিফ মাদ। একটা জিনিস সহজ, আমরা যেটা বলি জবরের বামে খালি আলিফ, আসলে এটা বললেও অসুবিধা নাই। কিন্তু আপনি কোথাও যখন আলিফ দেখবেন কোনো শব্দের শুরুতে বা মাঝখানে বা শেষে, তখন কিন্তু আপনি প্রায় 70% 80% ধরেই নিবেন এটা আলিফ মাদ। এটা কনফার্ম হবেন কিভাবে? তার পূর্বে যদি কি থাকে? জবর থাকে, তাহলে সেটা আলিফ মাদে হবে। অর্থাৎ আলিফ কিন্তু জবর চায়, প্রত্যেকের একটা চাহিদা আছে। আলিফের চাহিদা কি? জবর। আলিফের চাহিদা জবর। তো এই জন্য এটা হচ্ছে আলিফ মাদ। আর ওয়াও মাদ কাকে বলে? ওয়াও মাদ হচ্ছে ওয়াও সাকিন বা সুকুন বা জজম, যে যেভাবেই বলেন না কেন, তার পূর্বের অক্ষরে পেশ। ওয়াও সুকুন তার পূর্বে পেশ। এখানে আপনি এভাবেও বলতে পারেন পেশের বামে জজম ওয়ালা ওয়াও। এখন আপনি যখন দেখবেন কোরআন তেলাওয়াত করতে গিয়ে যে ওয়াও এ সুকুন আছে, ওয়াও এ সুকুন আছে, তখন কিন্তু ওইখানে দুইটা জিনিস হওয়ার সম্ভাবনা। একটা হলো মাদ, আরেকটা হলো লিন। ওটা আমরা এখনো পড়ি নাই, সামনে পড়বো ইনশাল্লাহ। তা আমি ওয়াও সুকুন দেখলেই আপনি মাদের বিষয়টা মাথায় আনবেন। কনফার্ম হবেন কিভাবে? ওয়াও সুকুন তার পূর্বে যদি কি থাকে? পেশ থাকে, তাহলে সেটা হবে ওয়াও মাদ। ওয়াও মাদ হবে। এই ওয়াও মাদটা, ওয়াও কিন্তু পেশ চাই। ওয়াও চাহিদা হলো কি? পেশ। ওয়াও এর চাহিদা পেশ। আবার এটাও বলতে পারেন পেশের চাহিদাও কিন্তু ওয়াও। মানে পেশ ওয়াও সুকুনের সাথে উচ্চারণে স্বাচ্ছন্দ্য বোধ করে। বুঝতে পেরেছেন? এরপর ইয়া। ইয়া কখন মাদ হবে? ইয়া সুকুন তার পূর্বের অক্ষরের জের। এখন আপনি এখানেও একই কেস। ইয়া সুকুন থাকলে তার পূর্বে জেরও থাকতে পারে, জবরও থাকতে পারে। তো জের থাকলে হবে মাদ, জবর থাকলে হবে লিন। তো জের থাকলে যখন মাদ হবে, আপনি তখন ওটাই একই রকম চিন্তা করতে পারেন যে ইয়া সাকিন তার মানে কি? তার পূর্বে জের থাকতে পারে। তো আপনি কনফার্ম হয়ে আপনি যদি জের পান তাহলে সেটা মাদ হয়ে যাবে, সেটা হয়ে যাবে ইয়া মাদ। তাহলে আলিফ কখন মাদ হবে? আলিফের ডাইনে যখন জবর হবে। ওয়াও কখন মাদ হবে? ওয়াও সুকুন তার পূর্বে যখন পেশ হবে। ইয়া কখন মাদ হবে? ইয়া সুকুন তার ডাইনে জের। এর বাহিরে আলিফ মাদ হতে পারবে না, ওয়াও মাদ হতে পারবে না, ইয়া মাদ হতে পারবে না। যে মাদের নাম আমরা বলি মাদ্দে আসলি, সেই মাদ হতে পারবে না, সেই মাদ হতে পারবে না। তাহলে আলিফ, ওয়াও, ইয়া এগুলো মাদ্দে আসলি। এটাকে আমরা প্রথমটাকে বলবো আলিফ মাদ, দ্বিতীয়টাকে বলবো ওয়াও মাদ, তৃতীয়টাকে বলবো ইয়া মাদ। এখন এই মাদের পরিমাণ কতটুকু?
আমরা তো মাদ বলছি, কিন্তু আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদের পরিমাণ কতটুকু হবে? এক আলিফ মাদ, এক আলিফ মাদের পরিমাণ সমপরিমাণ, অর্থাৎ এখানে 2 হারাকা। আসলে তো এটা তো মিনিট সেকেন্ড এভাবে দিয়ে পরিমাপ করা যায় না, এটা হলো হারাকা দিয়ে পরিমাপ করতে হয়। তো এখানে আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ। আমরা একটু দেখবো, যেমন দেখেন এখানে আরো স্পষ্ট দেখা যাচ্ছে আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ। এটাকে আমরা বিভিন্ন ভাবে বানান করতে পারি। যেমন মা ফাতহা আলিফ মাদ মা, ওয়াও দম্মা, হ্যাঁ কি হবে, মিম দম্মা, ওয়াও মাদ, ওয়াও সুকুন, তাহলে কি হবে মু। এটা ইন্টারন্যাশনালি এভাবে ই করে, বানান করে আর কি। তারপরে কি মিম কাসরা ইয়া সুকুন মি, এটা হলো আমরা দুই ভাবেই উচ্চারণ বানান করতে পারি। আলিফ মা, মিম আলিফ জবর মা, মিমাও পেশ মু, মিমিয়াজের মি। অথবা এভাবেও বলতে পারি যে মিম ফাতহা আলিফ মাদ মা, মিম দম্মা ওয়াও মাদ মু, মিম কাসরা ইয়া সুকুন কি মি। এগুলো আপনার বেসিক মাত। এই বেসিক মাত্রা হলো কোরআনের, বলতে পারেন হার্ট। অর্থাৎ মাদ, আপনি মাদ যদি সঠিক না করেন তাহলে আপনি কোরআন কখনোই বিশুদ্ধ তেলাওয়াত শিখতে পারবেন না। এবং এই মাত্রাই হলো সালাতের সাথে রিলেটেড, সালাত শুদ্ধ বিশুদ্ধ হওয়ার সাথে রিলেটেড। আপনি কলকলা করলেন না, অন্য কিছু করলেন না, গুন্না করলেন না, র মোটা করলেন না, আল্লাহ শব্দ মোটা করলেন না, এতে কিন্তু নামাজের কোনো ক্ষতি নাই। পড়াটা সুন্দর হলো না। সুন্দর, আল্লাহ তাআলা অবশ্যই সুন্দরকে পছন্দ করেন, কিন্তু যদি মাদ না করেন যেখানে মাদ আছে, তাহলে কিন্তু নামাজ ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা আজকে এই পর্যন্ত রাখবো। দুইটা বিষয় আমরা পড়লাম, একটা হচ্ছে পাশাপাশি অক্ষরের মাখরাজ, মানে পাশাপাশি উচ্চারণের মাখরাজ, মানে একই ধরনের। আর একটা হলো মাদ্দে আসলি, আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ। আগামী ক্লাসে ইনশাল্লাহ আরো বিস্তারিত আমরা চলে যাব উদাহরণ সহ। এবং আলিফ মাদের সেইম মাদ খাড়া জবর, ওয়াও মাদের সেইম মাদ উল্টা পেশ, এবং ইয়া মাদের সেইম মাদ হলো খাড়া জের। এগুলো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পড়বো। যারা ক্লাসে আসেন, কেউ যদি রেকর্ড না পান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, আর ক্লাসে রেগুলার থাকার চেষ্টা করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা